হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জিও ফিউচার। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ভূগোলের সেমিস্টার 3-র অন্তর্গত ভৌমজল এর যে কাজ এই চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের পার্ট 2 অর্থাৎ পরবর্তী অংশ নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথম যে ভিডিওটি এর আগেই আমরা যেটা পাবলিশ করেছিলাম সেই ভিডিওটি তোমরা দেখবে। ভৌমজলের কাজের প্রথম পর্ব নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ এই পর্বে আমরা যেগুলো আলোচনা করেছি সেটি হচ্ছে ভৌমজল কাকে বলে, ভৌমজলের নিয়ন্ত্রকগুলি কী কী, সেখান থেকে ভৌমজলের যে বিভিন্ন রকম স্তর রয়েছে, অসম্পৃক্ত স্তর, সম্পৃক্ত স্তর, ভাদস লেয়ার, ভাদস জল কাকে বলে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো তার পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আমাদের আলোচনা শুরু করি। তো তার আগে বলে রাখি যে আমাদের চ্যানেলে কিন্তু চ্যাপ্টার ভিত্তিক ভূগোলের আলোচনা শুরু হয়েছে ক্লাস 12-এর সেমিস্টার 3-র জন্য। আমরা সেখানে থিওরি, প্র্যাকটিক্যাল যাবতীয় সব কিছু কিন্তু আমাদের চ্যানেলে আমরা নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটি ফলো করো এবং এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেখানে গিয়ে তোমরা লিঙ্ক দেখতে পাবে ক্লাস 12-এর 3rd সেমিস্টার বলে, সেখানে গিয়ে তোমরা অন্যান্য যে ক্লাসগুলো রয়েছে সেগুলোও দেখতে পারো। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসে যাই। তাহলে এই চ্যাপ্টারটির পরবর্তী যে অংশ সেখানে আমরা জানবো আজকে যে প্রথমেই অ্যাকুইফার কাকে বলে। অ্যাকুইফার বলতে বোঝায়, আমরা যদি অ্যাকুইফার কথাটাকে একটু ভাঙি তাহলে এটি ইংরেজি যে অ্যাকুইফার কথাটি এসছে সেটির জন্ম হচ্ছে ল্যাটিন শব্দ থেকে, যার মধ্যে দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে অ্যাকুয়া এবং ফেরো। অ্যাকুয়া কথার অর্থ হচ্ছে জল। দেখবে বিভিন্ন রকম জলের নাম আমরা পাই অ্যাকুয়া দিয়ে শুরু হয়ে, অ্যাকুয়া ফিনা ইত্যাদি ইত্যাদি। তো তার জন্য সেই অ্যাকুয়া কথার অর্থ হচ্ছে জল এবং ফেরো এর কথার অর্থ হচ্ছে বহনকারী বা বহন করা। এই দুটো শব্দ থেকে এসছে, অর্থাৎ বুঝতেই পারছো যে জল বহনকারী যে স্তর রয়েছে বা যে শিলাস্তরে জল বহন করে তাকেই বলা হয় সাধারণ ভাষায় অ্যাকুইফার। আমরা যদি সংজ্ঞার দিকে আসি তাহলে সংজ্ঞায় দেখতে পাচ্ছ কি যে অপ্রবেশ্য শিলাস্তরের উপর যে প্রবেশ্য স্তরে ভৌমজলের সঞ্চয় ও প্রবাহ দেখা যায় তাকেই বলে অ্যাকুইফার। চলো আমরা একটু চিত্রের সাহায্যে বিষয়টি একটু ভালো করে বুঝে নিই। এই ধরা যাক যে একটি অপ্রবেশ্য স্তর রয়েছে। অপ্রবেশ্য স্তর মানে তোমরা বুঝতেই পারছো যে ব্যাসল্ট বা গ্রানাইট জাতীয় যে শিলাগুলো রয়েছে সেই শিলাগুলো দ্বারা গঠিত স্তর, যার মধ্যে দিয়ে জল প্রবেশ করতে পারে না। নিচের যে স্তরটি দিলাম সেটা হচ্ছে হয়তো অপ্রবেশ্য স্তর, তার উপরে এই যে দাগ দাগ দেওয়া স্তরটি দিচ্ছি এটা হয়তো প্রবেশ্য স্তর, অর্থাৎ এর মধ্যে দিয়ে জল প্রবেশ করতে পারে। তাহলে অপ্রবেশ্য স্তর, এই স্তরটি কী করছে, জলকে নিচে যেতে বাধা দিচ্ছে। এই স্তরটি জলকে নিচের দিকে যেতে বাধা দিচ্ছে, ফলে উপরের দিকে জল কী হচ্ছে, সঞ্চয় হতে পারছে এবং এই এলাকায় যে ভূমির ঢাল তৈরি হচ্ছে সেই ঢাল অনুযায়ী কিন্তু সেখানে একটা জলের প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। তাহলে তার জন্য দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে কি, অপ্রবেশ্য শিলাস্তরের উপর যে প্রবেশ্য স্তরে, অর্থাৎ এই স্তরটি হচ্ছে প্রবেশ্য স্তর যার মধ্যে দিয়ে জল প্রবেশ করতে পারছে, আর এই স্তরটি হচ্ছে কঠিন শিলা দ্বারা গঠিত স্তর যার মধ্যে দিয়ে জল প্রবেশ করতে পারে না। ফলে এই উপরের স্তরে জল সঞ্চয় দেখা যাচ্ছে এবং প্রবাহ দেখা যাচ্ছে, ঢাল অনুযায়ী জলের প্রবাহ দেখা যাচ্ছে। ফলে এই যে জলবাহী স্তর, এই জলবাহী স্তরকেই বলা হচ্ছে অ্যাকুইফার। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি অ্যাকুইফারটি। তো চলো পরবর্তী আমরা বিষয়বস্তুগুলোতে যাই। এরবার আসছে কিছু অ্যাকুইফারের শ্রেণীবিভাগ। বিভিন্ন বই বিভিন্নভাবে অ্যাকুইফারের শ্রেণীবিভাগ করেছে। তো মূলত এই 4টি ভাগই রয়েছে: আবদ্ধ অ্যাকুইফার, মুক্ত অ্যাকুইফার, পার্সড অ্যাকুইফার এবং ছিদ্রযুক্ত অ্যাকুইফার। প্রথমেই আমরা জানব আবদ্ধ অ্যাকুইফার কাকে বলে। চিত্রে দেখো এই যে দাগ দাগ দেওয়া, সাদাতে কালোতে দাগ দাগ দেওয়া, যেটা যেদিক দিয়ে লেজার লাইট যাচ্ছে, এই স্তরটি হচ্ছে অপ্রবেশ্য স্তর। তার নিচে আর একটি স্তর, এটিও হচ্ছে অপ্রবেশ্য স্তর, অর্থাৎ এগুলো হচ্ছে কঠিন শিলা দ্বারা গঠিত স্তর, যেমন হচ্ছে ব্যাসল্ট। রেল লাইনের ধারে যে শিলা পড়ে থাকতে দেখা যায় সেগুলো হচ্ছে ব্যাসল্ট শিলা। সেই ধরনের শিলা দ্বারা যে গঠিত স্তর সেগুলো হচ্ছে অপ্রবেশ্য স্তর, অর্থাৎ এই স্তরে জল কিন্তু প্রবেশ করতেও পারে না, জল প্রবাহ হয় না, পুরোপুরিভাবে এগুলো অপ্রবেশ্য থাকে। তাহলে এগুলো হচ্ছে অপ্রবেশ্য স্তর। আর যেগুলো বালির মতো কণা দিয়ে পরিপূর্ণ এই স্তরগুলো হচ্ছে প্রবেশ্য স্তর, অর্থাৎ এর মধ্যে দিয়ে জল প্রবেশ করতে পারে, যেমন কাদা পাথর, বেলে পাথর, এই ধরনের যে পাথরগুলো রয়েছে তার মধ্যে দিয়ে জল প্রবেশ করতে পারে। তো সেই ধরনের শিলাগুলো হচ্ছে প্রবেশ্য স্তর।
তাহলে প্রথমেই আমরা জানছি আবদ্ধ অ্যাকুইফার কাকে বলে। আবদ্ধ অ্যাকুইফার কাকে বলে, চিত্রের মধ্যে তাকাও, এই যে স্তরটি সেটি হচ্ছে আবদ্ধ অ্যাকুইফার, অর্থাৎ এই যে লেয়ারটি দেখতে পাচ্ছ বালির মতন যে স্তরটির লক্ষ্য করা আছে, তার উপরেও একটি অপ্রবেশ্য শিলাস্তর, তার নিচেও একটি অপ্রবেশ্য শিলাস্তর, অর্থাৎ দুটো অপ্রবেশ্য শিলাস্তর দ্বারা সীমাবদ্ধ যে প্রবেশ্য শিলাস্তর তাকেই বলা হচ্ছে আবদ্ধ অ্যাকুইফার। আমরা কি বললাম যে অ্যাকুইফার তাকেই বলা হবে যেটি প্রবেশ্য, অর্থাৎ যার মধ্যে দিয়ে জল প্রবেশ করতে পারবে বা প্রবাহ তার মধ্যে প্রবাহ থাকবে। তাহলে এই স্তরটি হচ্ছে প্রবেশ্য স্তর। তাহলে এই প্রবেশ্য স্তরের যদি কোনো অপ্রবেশ্য স্তরের উপরে ও নিচে অপ্রবেশ্য স্তর থাকে তাকেই বলা হয় আবদ্ধ অ্যাকুইফার। আবদ্ধ মানে কি, চারিদিক থেকে ঘেরা, তাহলে এই অপ্রবেশ্য স্তর দ্বারা ঘেরা এই স্তরটি রয়েছে, তার জন্য হচ্ছে আবদ্ধ অ্যাকুইফার। তার পরবর্তীতে মুক্ত অ্যাকুইফার। উপরের দিকে যে বালি বালি যে স্তরটি দেখতে পাচ্ছ, বালির মতন যুক্ত যে স্তরটি, এই নিচে অপ্রবেশ্য শিলাস্তরের উপরের অংশটি, সেটি দেখো তার শুধুমাত্র নিচেই একটি অপ্রবেশ্য শিলাস্তরের স্তর রয়েছে, উপরের দিকটা কিন্তু ভূপৃষ্ঠ রয়েছে, আস্তে আস্তে ভূপৃষ্ঠের উপরের দিকটা রয়েছে, অর্থাৎ নিচে একটি মাত্র অপ্রবেশ্য শিলাস্তর যুক্ত যে অ্যাকুইফার তাকে বলা হয় মুক্ত অ্যাকুইফার, অর্থাৎ উপরের দিক থেকে দেখো জল প্রবেশ করতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে কী হচ্ছিল, উপর দিক এবং নিচের দিক দুই দিক থেকে কিন্তু জল প্রবেশের সুযোগ কিন্তু এখানে ছিল না, শুধুমাত্র যে অংশটুকু ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকছে প্রবেশ্য শিলাস্তরের সেই দিক দিয়েই কিন্তু জল প্রবেশ করতে পারবে। আর এই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, মুক্ত অ্যাকুইফারে জল প্রবেশের যে সম্ভাবনা সেটা অনেক বেশি, আর আবদ্ধ অ্যাকুইফারে জল প্রবেশের সম্ভাবনা অনেক কম, কারণ জল প্রবেশের যে জায়গা সেটা খুব সীমিত। তাহলে এই হচ্ছে মুক্ত অ্যাকুইফার। তাহলে সঙ্গে আমরা কি বলবো, যে অ্যাকুইফারের নিচে একটি অংশ অপ্রবেশ্য শিলাস্তর দ্বারা আবদ্ধ তাকেই বলা হয় মুক্ত অ্যাকুইফার। তারপরে আসছে পার্চড অ্যাকুইফার। এই মুক্ত অ্যাকুইফারের মধ্যে দেখো যে একটা এমন স্তর রয়েছে যেখানে একটি ছোট্ট একটি অপ্রবেশ্য শিলাস্তরের স্তর সৃষ্টি হয়েছে, অর্থাৎ মুক্ত অ্যাকুইফারের মধ্যে যদি চামচের মতো বা ছোট্ট একটু নৌকার মতো অপ্রবেশ্য শিলাস্তর দেখা যায় এবং সেই অপ্রবেশ্য শিলাস্তরে জল জমে সাময়িক একটি অ্যাকুইফার গঠিত হয়, তাহলে তাকে বলা হয় পার্চড অ্যাকুইফার। পার্চড অ্যাকুইফার মানে ভালো কথায় যে ছোট্ট সাময়িক একটু অ্যাকুইফার, অর্থাৎ যেখানে অপ্রবেশ্য শিলাস্তর থাকবে তার উপরেই জল স্থিরভাবে জমতে পারবে ভৌমজল, তাহলে সেইভাবে সাময়িক যে একটি অ্যাকুইফার গড়ে উঠছে মুক্ত অ্যাকুইফারের মধ্যেই তাকেই বলা হচ্ছে পার্চড অ্যাকুইফার। তারপরে একটি আছে ছিদ্রযুক্ত অ্যাকুইফার। যদি এই আবদ্ধ অ্যাকুইফারের মধ্যেই যে এই যে অপ্রবেশ্য শিলাস্তর, সেই অপ্রবেশ্য শিলাস্তরগুলো যদি এমন হয় যে তার মধ্যে দিয়ে হালকা হালকা করে জল চুঁইয়ে চুঁইয়ে প্রবেশ করতে পারছে, কিছু কিছু শিলা এরকম আছে যারা হালকা হালকা করে নিজের দিকে জলকে নিজের দিকে প্রবেশ করতে দেয়, সেই সমস্ত অ্যাকুইফারকে বলা হয় ছিদ্রযুক্ত অ্যাকুইফার। অর্থাৎ অ্যাকুইফারের মধ্যে যদি বিভিন্ন ধরনের ছিদ্র থাকে, যে সমস্ত অ্যাকুইফারে তাকেই বলা হবে ছিদ্রযুক্ত অ্যাকুইফার। নেক্সট আমরা যাচ্ছি অ্যাকুইফার সম্পর্কিত কিছু পরিভাষাতে, যে এই অ্যাকুইফারের সঙ্গে সম্পর্কযুক্ত কিছু পরিভাষা রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে কিছু কিছু টার্ম রয়েছে, পারমুকান, তারপর রয়েছে অ্যাকুইফার, অ্যাকুইটার্ড, অ্যাকুইক্লুড, অ্যাকুইফিউজ, এগুলো। তো পারমুকান হচ্ছে অ্যাকুইফারের একেবারে উপরের দিকে যে ভূপৃষ্ঠ সংলগ্ন বা একেবারে টপমোস্ট যে লেয়ার অ্যাকুইফারের, সেটি কি বলা হয় পারমুকান। এবার খুব ভালোভাবে বুঝবে যে অ্যাকুইটার্ড কাকে বলে। অ্যাকুইটার্ড হচ্ছে যে কাদা ও বালিকণার সমন্বয়ে গঠিত যে স্তরে প্রবেশ্যতা কম, সেই স্তর কি বলা হয় অ্যাকুইটার্ড। এই স্তরে ধীরে ধীরে জল প্রবেশ করতে পারে এবং হালকা হালকা করে জল প্রবাহিত হতে পারে, সেটি হচ্ছে অ্যাকুইটার্ড। অর্থাৎ এই ধরনের শিলাস্তর, কিছু কিছু এমন শিলাস্তর রয়েছে যারা মূলত কাদা দ্বারা গঠিত বা বালিকণার দ্বারা গঠিত। তো সেই সমস্ত শিলাস্তরে আমরা যদি তাকাই, তো দেখা যায় যে সেই সমস্ত শিলাস্তরগুলো কী করে, যে স্বল্প পরিমাণ জলকে সঞ্চয় করতে পারে, হালকা করে একটু পরিবহন করতে পারে। তো তাদের কি বলা হয়, সেই ধরনের শিলাস্তরগুলোকে বা সেই ধরনের অ্যাকুইফারটাকে বলা হয় কি অ্যাকুইটার্ড। যারা পুরোপুরিভাবে অ্যাকুইফার না, অ্যাকুইফার মানে যে জল বহন করতে পারে, সঞ্চয় করতে পারে, এ ধরনের স্তর, কিন্তু এরা সেরকম স্তর না, তারা হালকা করে একটু সঞ্চয় করতে পারে, পরিবহন করতে পারে, কিন্তু পুরোপুরিভাবে তাদের যে অ্যাকুইফারের ধর্ম সেগুলো তার মধ্যে থাকে না। মূলত এরা
জল সঞ্চয় বা জল বহনকারী যে স্তর যাদেরকে বলে সেগুলো কিন্তু একেবারেই নয়। এবং এই স্তরগুলো থেকে আমরা যদি টিউবওয়েল বা পাম্প খনন করি এবং এই লেয়ারগুলোর সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে কিন্তু আমরা আমাদের পাম্প বা টিউবওয়েলে জল পাবো না। তাহলে এই ধরনের স্তর কী বলা হয়? অ্যাকুইটার্ড। তারপরে হচ্ছে অ্যাকুইক্লুড, অর্থাৎ নামটির মধ্যে দেখো ক্লুড ইনক্লুড, অর্থাৎ এই স্তরের মধ্যে জল খুব হালকা হালকা করে যুক্ত হতে পারে। আমরা যদি আরও ভালোভাবে বলি যে শিলাস্তরে অত্যধিক সছিদ্রতার জন্য, অর্থাৎ তার মধ্যে ছিদ্রপথ খুব বেশি থাকবে, যেমন হচ্ছে বালি দ্বারা গঠিত যে সমস্ত শিলাগুলো হয়, সছিদ্রতার জন্য প্রচুর জল ধরে রাখতে পারলেও দুর্বল প্রবেশতার জন্য, অর্থাৎ যে ছিদ্রগুলো আছে তারা খুবই সূক্ষ্ম, ফলে প্রবেশ্যতা কিন্তু খুবই কম, খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রপথ হওয়ার জন্য সেখানে জল প্রবেশের যে চান্স বা সুযোগ সেটা কিন্তু খুবই কম। দুর্বল প্রবেশতার জন্য জল পরিবহন করতে পারে না। এবং সূক্ষ্মকণা দ্বারা গঠিত যে কর্দম স্তর, সেল দ্বারা গঠিত যে ভূতাত্ত্বিক স্তর রয়েছে, তারাই হচ্ছে এই অ্যাকুইক্লুডের উদাহরণ। এবং এটি একটি জলরোধক স্তর হিসেবেই বিবেচিত হয়। এখান থেকে এই স্তরের সঙ্গে কিন্তু আমরা জল, যদি আমরা পাম্প বা হচ্ছে টিউবওয়েল খনন করি এবং তার সঙ্গে যদি এই লেয়ার যুক্ত থাকে অ্যাকুইক্লুড, তাহলে কিন্তু সেখানে আমরা জল পাবো না। অর্থাৎ অ্যাকুইক্লুড হচ্ছে এমন এক ধরনের শিলা যার মধ্যে কিন্তু জল যে পরিবহন করার ক্ষমতা সেটা একেবারেই কম, শুধুমাত্র হালকা করে একটু প্রবেশ করতে পারে, কিন্তু তার মধ্যে জল ধারণ ক্ষমতা খুবই কম এবং জল চলাচল ক্ষমতাও একেবারেই কম। তো সেই ধরনের শিলাস্তরকে বলা হয় অ্যাকুইক্লুড। তারপরে আসছে অ্যাকুইফিউজ। অ্যাকুইফিউজ তো একেবারেই নাম শুনি বুঝতে পারছে ফিউজ। হ্যাঁ, আমরা কখন বলি কারেন্টের ক্ষেত্রে এই ফিউজ কথাটা আসছে, যে ফিউজ উড়ে গেছে এরকম বলা হয়। তো ফিউজ উড়ে গেলে কি হয়, যে ঘরের মধ্যে আমরা কারেন্ট বিচ্ছিন্ন হয়ে পড়ে। তো সেরকমভাবেই এই যে স্তরগুলো ভূঅভ্যন্তরের জল গ্রহণ, তারপরে হচ্ছে প্রবাহ, কোনোটিই সম্ভব হয় না, একেবারে কঠিন স্তর যার সঙ্গে অ্যাকুইফারের কোনো যোগাযোগই নেই। তো সেই ধরনের স্তর কী বলা হয়? অ্যাকুইফিউজ। যেরকম বললাম ব্যাসল্ট, রেললাইনের ধারে যে শিলাগুলো পড়ে থাকে সেই শিলা দ্বারা গঠিত যে স্তর বা শিলা, সেগুলো হচ্ছে অ্যাকুইফিউজ, অর্থাৎ এরা জল গ্রহণও করবে না, জল ধারণও করবে না, জল বহনও করবে না, কিচ্ছু করবে না। তো সেই ধরনের স্তর হচ্ছে অ্যাকুইফিউজ। আশা করি তিনটে টার্ম একটু বোঝাতে পেরেছি। অ্যাকুইটার্ড, অ্যাকুইক্লুড এবং অ্যাকুইফিউজ, এই দুটো টার্ম মোটামুটি কাছাকাছি। এরা জল গ্রহণ বা জল সঞ্চয় যেগুলো, সেগুলো হালকা করে একটু একটু করলেও জল পরিবহন, অর্থাৎ একটা স্তর থেকে আর একটা স্তরে জলকে নিয়ে যাওয়া, সেটা কিন্তু একেবারেই করতে দেয় না সেরকমভাবে। আর অ্যাকুইফিউজ তো কোনো কিছুই করে না। এরপরে আসছে অ্যাকুইডাক্ট। অ্যাকুইডাক্টটা কি? ভূগর্ভে জল সঞ্চয় বা ভূগর্ভ থেকে জল নিষ্কাশনের জন্য যে কৃত্রিম পথ, তাকেই বলা হয় অ্যাকুইডাক্ট। অর্থাৎ যে কৃত্রিম পথ দিয়ে বা নলপথ দিয়ে আমরা ভৌমজলকে রিচার্জ করি বা ডিসচার্জ করি, সেই পথটি হচ্ছে অ্যাকুইডাক্ট। তো এই কিছু কিছু টার্ম রয়েছে অ্যাকুইফারের সঙ্গে সম্পর্কিত। নেক্সট, ভৌমজলের যে নির্গমন, সেই নির্গমনগুলো মোটামুটিভাবে তিনটে প্রক্রিয়ায় হয়। একটি হচ্ছে ক্ষরণ, একটি হচ্ছে প্রস্রবণ এবং আরেকটি হচ্ছে আর্টিজিও কূপ। এই তিন ধরনের ভাবে কিন্তু ভৌমজলের মোটামুটিভাবে নির্গমনটা হয়, অর্থাৎ ভৌমজল বাইরের দিকে বেরিয়ে আসে। ভৌমজল মানে হচ্ছে কি? ভূ অভ্যন্তরের যে জল। তো সেই ভূ অভ্যন্তরের জল কীভাবে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসছে, তার তিনটে ধরন রয়েছে। একটা হচ্ছে ক্ষরণ, একটা হচ্ছে প্রস্রবণ, আর একটি হচ্ছে আর্টিজিও কূপ। কোনো কোনো বই প্রস্রবণেরই আর একটা ধরন লেখা আছে, আর্টিজিও প্রস্রবণ বা আর্টিজিও কূপ। তো ক্ষরণ মানে কি? ক্ষরণ হচ্ছে যখন ভূপৃষ্ঠের কোনো দুর্বল শিলাস্তর দিয়ে বা ফাটল দিয়ে যখন ভৌমজল চুঁইয়ে চুঁইয়ে ভূপৃষ্ঠের বাইরে বের হয়, তাকেই বলা হয় ক্ষরণ, অর্থাৎ বাইরের দিকে বেরিয়ে আসা। নেক্সট হচ্ছে প্রস্রবণ। প্রস্রবণ কাকে বলে? প্রস্রবণ বলতে বোঝায় যে ভূপৃষ্ঠের কোনো ছিদ্রপথ দিয়ে যখন ভৌমজল স্বাভাবিকভাবেই স্পিডে কখনো ধীরে ধীরে যখন বেরিয়ে আসবে, তখনই তাকে বলা হবে প্রস্রবণ। এক্ষেত্রে দেখো, ক্ষরণের সঙ্গে প্রস্রবণের পার্থক্য হচ্ছে ক্ষরণ আরও ধীরে ধীরে হয়, তার মধ্যে স্পিডটা খুবই কম থাকে। প্রস্রবণের মধ্যে ক্ষরণের থেকে আর একটু বেশি থাকে, বা অনেক বই ক্ষরণেরই আর একটা ভাগ লিখেছে যে প্রস্রবণ। তো প্রস্রবণ আবার কি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্থায়িত্ব অনুসারে আর একটি হচ্ছে জলের প্রকৃতি অনুসারে। স্থায়িত্ব অনুসারে কি? অবিরাম যে সমস্ত প্রস্রবণ স্থান কাল এই সময় কাল নির্বিশেষে সব সময় 24 ঘন্টা যেখান দিয়ে জল বেরিয়ে আসছে ভূপৃষ্ঠে
ভৌম জল বা ভূ অভ্যন্তরীণ জল ভূপৃষ্ঠে বেরিয়ে আসছে তাকে বলা হয় অবিরাম প্রস্রবণ। অবিরাম প্রস্রবণ এর যদি আমরা উদাহরণ দিই তাহলে হচ্ছে সোন নদীর উৎসে দেখতে পাওয়া যায় সোনামুড়া প্রস্রবণ। তো এখানে সবসময় জল বাইরের দিকে বেরিয়ে আসছে, চুঁইয়ে চুঁইয়ে জল সবসময় বেরিয়ে আসছে। সবিরাম প্রস্রবণ, সবিরাম মানে কি, বিরামের সহিত বর্তমান, অর্থাৎ যেখানে বিরাম থাকবে, যেখানে বিরাম থাকবে মানে যেখানে কিছু সময় অন্তর অন্তর জল বেরিয়ে আসবে তাকে বলা হয় সবিরাম প্রস্রবণ। সবিরাম প্রস্রবণের উদাহরণ হচ্ছে ঝাড়খণ্ডের লুপুংগুটু প্রস্রবণ। এখানে কিছু সময় অন্তর অন্তর জল কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসে। এবার যদি জলের প্রকৃতি অনুসারে দেখি তাহলে সেটি আবার 3 ধরনের: শীতল প্রস্রবণ, উষ্ণ প্রস্রবণ, খনিজ প্রস্রবণ। শীতল প্রস্রবণ মানে ঠান্ডা জল, বরফ জলের মতন ঠান্ডা জল সেরকম কিন্তু না, স্বাভাবিক জল, যেরকম জল আমরা টিউবওয়েল থেকে পাই সেই ধরনের জল যদি প্রস্রবণ থেকে পাওয়া যায় তাহলে তাকে বলা হয় শীতল প্রস্রবণ। উষ্ণ প্রস্রবণ যেরকম আমাদের পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে রয়েছে, তো সেই বক্রেশ্বরে যদি তোমরা যাও দেখতে পাবে সেখানে উষ্ণ ফুটন্ত জলের মতন জল ভূঅভ্যন্তর থেকে বেরিয়ে আসছে, তো সেটি হচ্ছে উষ্ণ প্রস্রবণ। এরপরে হচ্ছে খনিজ প্রস্রবণ। যে সমস্ত প্রস্রবণে বিভিন্ন ধরনের খনিজ মিশে বেরিয়ে আসে তাদের কি বলা হয়, সেই সমস্ত প্রস্রবণকে বলা হয় খনিজ প্রস্রবণ। তাহলে এগুলো হচ্ছে তোমার জলের প্রকৃতি অনুযায়ী প্রস্রবণের শ্রেণীভাগ। এই যে প্রস্রবণ বললাম, এই প্রস্রবণেরই বা উষ্ণ প্রস্রবণ বিশেষ করে বলতে গেলে একটা ধরন দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে গিজার কি। তো এটাও তোমাদের যেহেতু ওএমআর সিটে পরীক্ষা হবে এবং এমসিকিউ প্রশ্ন হবে, ফলে সেখানে থাকলেও থাকতে পারে গিজার থেকে। তো এই গিজার আমরা প্রত্যেকেই আজকের দিনে আধুনিক যুগে আমরা বাথরুমে ব্যবহার করতে দেখতে পাই গিজার, যেখান থেকে গরম জল পড়ে শীতের দিনে। তো সেই সঙ্গেই এই জায়গা থেকেই কিন্তু গিজার নামটি এসছে, অর্থাৎ ভূগোলের এই জায়গা থেকেই কিন্তু বাথরুমে আমরা যে ব্যবহার করি গিজার, সেই কথাটি এসছে। তো এই গিজার বুঝতেই পারছো যে গরম জলের সঙ্গে যুক্ত বা উষ্ণ প্রস্রবণের সঙ্গে যুক্ত। তো চলো আমরা গিজারটা কাকে বলে একটু জানছি। যে গিজার কথাটির উৎপত্তি হচ্ছে একটা আইসল্যান্ডীয় শব্দ থেকে। আইসল্যান্ড যে দেশ রয়েছে সেই আইসল্যান্ড দেশের একটা শব্দ হচ্ছে গিজার বা গাইজার। এর অর্থ হচ্ছে গর্জন করা। এবং সঙ্গে যদি বলতে যাই তাহলে ভূপৃষ্ঠের দেখতেই পাচ্ছ, ভূ অভ্যন্তরের দেখতে পাচ্ছ এখানে ম্যাগমা চেম্বার, এবং এই ম্যাগমা চেম্বারের কাছাকাছি যদি কোনো ছিদ্রপথ থাকে, ছিদ্রপথে ভূ অভ্যন্তরের অত্যন্ত উষ্ণ জল এবং সেই সঙ্গে বাষ্প নির্দিষ্ট সময় অন্তর ফোয়ারার মতো স্তম্ভাকারে যদি আমাদের ভূপৃষ্ঠের বাইরে উপরের দিকে নিক্ষিপ্ত হয় তাকেই বলা হয় গিজার। অর্থাৎ যে হটস্পট লক্ষ্য করা যায়, অর্থাৎ জলের যে অ্যাকুইফারটার সঙ্গে যদি গুরুমণ্ডলের একটা যোগাযোগ লক্ষ্য করা যায় যখন, এবং সেই অ্যাকুইফার থেকে যদি কোনো ছিদ্রপথ থাকে তাহলে সেই অ্যাকুইফার থেকে জল বাষ্প কী হয়, সেই ছিদ্রপথ দিয়ে উপরে উঠে যায় এবং উপরের দিকে উঠে গিয়েই এই ধরনের প্রস্রবণের সৃষ্টি করে। এবং সেই প্রস্রবণটা যদি এরকমভাবে হয় যে কিছু সময় অন্তর অন্তর ফোয়ারার মতো উপরের দিকে গ্যাস বাষ্প ফোয়ারার মতো কিছু সময় অন্তর বেরিয়ে আসছে, তখনই তাকে বলা হয় গিজার। অর্থাৎ উষ্ণ প্রস্রবণটাই, যদি উষ্ণ প্রস্রবণের মধ্যে যেরকম আমাদের টিউবওয়েল থেকে বা কল থেকে জল বের হয় সেরকমভাবে যদি জল বের হয় তাহলে সেটা হচ্ছে কি প্রস্রবণ। আর সেই উষ্ণ প্রস্রবণেরই জল যদি ফোয়ারার মতো উপরের দিকে প্রচণ্ড বেগে যদি বেরিয়ে যায় তখনই সেই উষ্ণ প্রস্রবণটাই হয়ে যাবে বা কি গিজারে পরিণত হবে। এই গিজারের ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন পার্কের একটি ওল্ড ফেইথফুল গিজার কিন্তু হচ্ছে বিশ্বের বৃহত্তম এবং সুন্দরতম গিজার। এখানে চিত্রে দেখতেই পাচ্ছ এই হচ্ছে ইয়েলোস্টোন পার্কের ওল্ড ফেইথফুল গিজার। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম পর্যটকরা ভিড় করে দাঁড়িয়ে আছে এই গিজার দেখার জন্য। এই যে এতটা উঁচুতে স্তম্ভের আকারে নিচের গরম জল বাষ্প উপরের দিকে ফোয়ারার আকারে উপরের দিকে উঠে যাচ্ছে, আবার কিছুক্ষণ থামবে, আবার কিছুক্ষণ পরে এরকমভাবে ফোয়ারার মতো উপরে উঠে আসবে। অর্থাৎ যে সমস্ত এলাকায় এইভাবে গুরুমণ্ডলের সঙ্গে অ্যাকুইফারের যোগাযোগ থাকে এবং অ্যাকুইফার থেকে ছিদ্রপথ দিয়ে ভূপৃষ্ঠের যোগাযোগ থাকে সেখানেই এই ধরনের ফোয়ারার মতো জিনিসগুলো সৃষ্টি হয় বা উষ্ণ প্রস্রবণ সৃষ্টি হয়। এবার গ্যাস বাষ্প তারের যে সাপ্লাই সেগুলোর অনুযায়ী উষ্ণ প্রস্রবণ হবে নাকি গিজার হবে সেটি নির্ভর করে। এরপর আরেকটি ধরন রয়েছে, সেটি হচ্ছে আর্টিজিও কূপ। আর্টিজিও কূপ হওয়ার জন্য ভূ অভ্যন্তরের একটি গঠন দরকার হয়। দেখো এই যে কমলা রঙের স্তরটি রয়েছে এটিও হচ্ছে অপ্রবেশ্য স্তর, এবং তার নিচে যে এই স্তরটি রয়েছে 2 নম্বর লেখা, যে দুটোতে 2 লেখা আছে সেই দুটোই হচ্ছে অপ্রবেশ্য স্তর। এবং এই দুটো অপ্রবেশ্য স্তরের মধ্যে যদি একটা প্রবেশ্য স্তর থাকে, অর্থাৎ দেখতেই পাচ্ছ এটি অবশ্যই কী হতে হবে,
আবদ্ধ অ্যাকুইফার, একটি আবদ্ধ অ্যাকুইফারেই কিন্তু আর্টেজিও কূপ লক্ষ্য করা যায়। এবং এই আবদ্ধ অ্যাকুইফারের মধ্যে যদি একটি পাইপ লাইন আমরা যুক্ত করতে পারি কৃত্রিমভাবে, তাহলে সেই দিক দিয়ে নিজে থেকেই জল বেরিয়ে আসবে, যদি তার লেয়ারটা, জলের যে লেয়ারটা সেই পাইপের লেয়ার থেকে উঁচুতে থাকে। দেখতেই পাচ্ছ এই যে অ্যাকুইফারের যে লেয়ার, অর্থাৎ জল সম্পৃক্ততার যে লেয়ার, সেটি হচ্ছে এইখানে রয়েছে। আর এই যে পাইপ লাইনটা এখানে যুক্ত করা হয়েছে তার লেয়ারটা একটু নিচে রয়েছে, তখনই কিন্তু জলটা স্বাভাবিকভাবেই একটা পাইপ দিয়ে যুক্ত করে দিলেই সেই লেয়ারের সঙ্গে অটোমেটিক স্বাভাবিক নিয়মে কিন্তু সেই দিক দিয়ে জল বেরিয়ে আসবে। বীরভূমের বিভিন্ন গ্রামে কিন্তু এই ধরনের আর্টেজিও কূপ দেখতে পাওয়া যায়। তারপরে তুমি 6 নাম্বার এই পাইপটা লক্ষ্য করো, যে এই পাইপটা অনেকটা উঁচু, এই জায়গাটা গিয়ে তাকে জল বের হতে হতো, ফলে তার লেয়ারটা কিন্তু অনেক নিচে রয়েছে, ফলে এই দিক দিয়ে জল বেরোচ্ছে না। কিন্তু এই জায়গার দিয়ে জলের যেহেতু চাপ রয়েছে, যেহেতু জলের লেয়ারটা অনেকটা উঁচুতে রয়েছে, তার জন্য এই জায়গাটা দিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই জলটা বাইরে বেরিয়ে যাচ্ছে। তো তার জন্যই এখানে যে জলটা প্রস্রবণটা সৃষ্টি হয়েছে, সেই প্রস্রবণটাকে বলা হচ্ছে আর্টেজিও কূপ। অর্থাৎ এই ধরনের প্রস্রবণটার সঙ্গে ভূ অভ্যন্তরের বা ভূতাত্ত্বিক একটি গঠনের যোগাযোগ রয়েছে, অর্থাৎ যেখানে ইউ আকৃতির একটি প্রবেশ্য স্তর বা আবদ্ধ অ্যাকুইফার লক্ষ্য করা যাবে, এবং যেখানে একটি পাইপলাইনের সাহায্যে কৃত্রিমভাবে পাইপলাইনের সাহায্যে স্বাভাবিক নিয়মেই জল ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসবে, তার যে জলের যে সম্পৃক্ততার যে লেয়ার রয়েছে তার নিচে থাকলেই তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় আর্টেজিও কূপ, বা সেই কূপটিকে বলা হয় আর্টেজিও কূপ। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবং জলটা যেভাবে বেরিয়ে আসে দেখো এইরকমভাবে একটা নল দিয়ে যদি আমরা ওই লেয়ারের সঙ্গে যুক্ত করে দিতে পারি, তাহলে পাইপের বাইরে দিয়ে ভূপৃষ্ঠের বাইরে এইরকমভাবে জলটা পড়তে থাকে, এটাকেই বলা হয় আর্টেজিও কূপ। তাহলে এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা ভৌমজলের দুটো ক্লাসের মাধ্যমে ভৌমজলের বিষয়গুলো ভালো করে জানলাম। এর পরবর্তীকালে আমরা কাস্ট অঞ্চল নিয়ে আলোচনা করব, যেটা ভৌমজলের সঙ্গে যুক্ত, ভৌমজলের কাজের ফলে গঠিত ভূমিরূপ কাস্ট অঞ্চল। তো আজকের আলোচনা যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে জানাও, আমরা সেগুলো পরে সমাধান করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।